ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যেটা দেখব সেটা হলো কি আমাদের লাস্ট টপিক, প্রসিজিওর এন্ড ম্যাক্রোস। ঠিক আছে, তুমি ইজি দুটা টপিক, সমস্যা হবে না। সো ফার্স্টে হলো গিয়ে যে আমাদের ম্যাক্রোস আর প্রসিজিওর এগুলি আসলে কি। ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হলো গিয়ে ম্যাক্রো। সো ম্যাক্রো যেটা হবে, ম্যাক্রোর সিনট্যাক্সটা হলো গিয়ে যে এরকম। ম্যাক্রো ফার্স্টে হলো গিয়ে ম্যাক্রোর নেম, তারপরে হলো কি আমাদের একটা সিউডো কোড, ম্যাক্রো, সিউডো অপ, আর তারপরে হলো কি আমাদের কিছু আর্গুমেন্ট। এটা অপশনাল টোটালি। আর ম্যাক্রোর ভিতরে আমরা কিছু স্টেটমেন্ট দিই। এই ম্যাক্রোটা দেখতে অনেকটা কিসের মতো, ফাংশনের মতো। আমরা ইয়াতে কি পড়ে আসছি, আমরা জাভাতে বা সিতে বিভিন্ন ধরনের ফাংশন পড়ে আসছি, রাইট? সো ফাংশন দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সো একটা ফাংশনের দেখতে কিরকম হয়, ফার্স্টে হলো গিয়ে ফাংশনের নেম থাকতো, তারপর হলো কি আমাদের বিভিন্ন আর্গুমেন্ট আমরা এখানে পাঠাতাম, তারপর হলো কি ফাংশনের বডিতে বিভিন্ন স্টেটমেন্ট থাকতো, তারপর একটা রিটার্ন থাকতো। এই জিনিসটার সাথে এটার কিছুটা মিল আছে, বাট পুরাপুরি মিল আছে সেটা আমি বলবো। ওকে, সো এখন আসলে ম্যাক্রোটা কি। এই ম্যাক্রো ইজ ইনভোকড অ্যাট অ্যাসেম্বলি টাইম। যখন আমরা এই কোডটাকে অ্যাসেম্বল করছি, মানে কোডটা কনভার্সনের কাজ হচ্ছে যখন মেশিন করে, তখনই হলো গিয়ে ম্যাক্রোটা কল হবে। এরপরে কি হবে যে the assembler copies the macro statement into the program at the position of the invocation. এটা আমরা অ্যাকচুয়াল কোডের সময় আমরা বুঝবো যে এইটা আমরা আসলে কি কি কাজ করে। সো এখন আমরা একটা উদাহরণ দেখি। সবাই কি আছি তো এখানে? জি স্যার। জি স্যার। ওকে, সো এখন আমরা একটা শর্ট উদাহরণ দেখি যে আমরা একটা ম্যাক্রো দিয়ে আমরা কিছু ভ্যারিয়েবলকে পুশ পপ করব। সো আমাদের ম্যাক্রো স্টেটমেন্টটা হলো কি এরকম, এই যে এই পার্ট, মুভ ভ্যারিয়েবল ম্যাক্রো। তো এখানে দেখো যে মুভ ভ্যারিয়েবল, এটা হলো গিয়ে আমাদের ম্যাক্রোর নাম, এটা হলো গিয়ে আমাদের কিওয়ার্ড, যেটা var1 var2 হলো গিয়ে আমাদের আর্গুমেন্ট। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে var1 var2 আছে, এগুলি হলো কি সবসময় মেমোরি ওয়ার্ড হইতে হবে অথবা 16 বিট রেজিস্টার হইতে হবে। ডাইরেক্টলি কিন্তু কোনো আমি নাম্বার আমি এটার মধ্যে ইনক্লুড করতে পারবো না। সো এই হলো গিয়ে আমাদের কিভাবে ম্যাক্রোটা ফার্স্ট লাইনটা আমরা লিখতে হয়। এরপরে আমরা ভিতরে কিছু ইনস্ট্রাকশন লিখবো। আমাদের এই ইনস্ট্রাকশনটা আমরা এখানে কি লিখলাম, ফার্স্টে পুশ var2, ভ্যারিয়েবল 2 কে আমি পুশ করব, এরপরে আমি ভ্যারিয়েবল 1 কে পপ করব, আর লাস্টে দেখো একটা ইনস্ট্রাকশন আছে এন্ড এম, সো দিস ডিনোটস দ্য এন্ড অফ দ্য ম্যাক্রো। আমি এই ম্যাক্রোটাকে হলো গিয়ে আমি এন্ড করে দিব। ঠিক আছে, সো এই হলো গিয়ে আমাদের টোটাল স্ট্রাকচার। এটা তো জাস্ট একটা কমেন্ট, সো এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে। এরপরে আমাদের অ্যাকচুয়াল কোডে যে, সো এই হলো গিয়ে আমাদের অ্যাকচুয়াল কোড। এখন আমি যখন ম্যাক্রোটাকে কল করব, ম্যাক্রোটাকে আমি কিভাবে কল করতে পারি, এই যে আমি এখানে দেখো এই কোডে দুইটা ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করেছি, এ আর বি। আমি এখানে ম্যাক্রোর জায়গায় আমি কি লিখলাম, মুভ ভ্যারিয়েবল এ কমা বি। সো এটা কি অনেকটা আমরা যেভাবে ফাংশন কল করে আসছি ওরকম না? মিলটাকে খুঁজে পাচ্ছে? জি স্যার। সো এখন দেখো যে এখানে আসলে কি হচ্ছে, কম্পিউটার কি করবে, এই যে যখন সে এই লাইনটা শেষে সে যখন এ লাইনে আসবে, মুভ ভ্যারিয়েবল এ বি লাইনে যে যখন আসবে, তখন কিন্তু সে যে এখান থেকে এক্সিকিউট করা শুরু করবে এমন কিন্তু না। আমার এক্সিকিউশন কিন্তু এখানেই থাকবে। সে কি করবে, তুমি যখন, আমি একটু পরে দেখাবো, তুমি যখন অ্যাসেম্বলারের ভিতরে কোডের যে অ্যাকচুয়াল অ্যাসেম্বলড যে কোডটা তুমি যখন দেখবা, তখন খেয়াল করবা যে এই মুভ ভ্যারিয়েবল এ বি বলে কিন্তু আদৌ কোনো লাইন তুমি খুঁজে পাবা না। কোনো লাইন নেই। কারণ এই যে মুভ ভ্যারিয়েবল এ বি, এই লাইনটা আসলে রিপ্লেস হয়ে যাবে কাকে দিয়ে, পুশ আমাদের var2 কি সেকেন্ড আর্গুমেন্টটা না, সেখানে আমাদের সেকেন্ড আর্গুমেন্ট কোনটা, বি। পুশ বি
পপ এ। ঠিক আছে, সো কম্পিউটার তুমি যখন অ্যাসেম্বল কোডটা দেখবা তখন দেখবা যে এই লাইনটা নাই, এই লাইনটার জায়গায় সে আসলে এই লাইনটাকে রিপ্লেস করে দিয়েছে বা এক্সপ্যান্ড করেছে। কথাকে বুঝতে পেরেছি? স্যার আবার একটু রিপিট করবেন, মানে এটা কেন স্যার হবে ম্যাক্রোটা রিপ্লেস এভাবেই করবে? কাজ করে, ম্যাক্রোটা এভাবেই কাজ করে যে তোমার, আমি যখন ফাংশন নিয়ে যখন কথা বলি, ঠিক আছে, তোমার মাইক্রোফোনটা একটু অফ রাখবে। সো আমি যখন জাভাতে বা সিতে ফাংশন কল করে আসছি, ফাংশন কি করতো যে যখনই সে ফাংশনের নামটা পেত সে কিন্তু তার কন্ট্রোল ডাইরেক্টলি কিন্তু এখানে চলে আসতো। মানে ফাংশনটা যেখানে কল করা, ফাংশনটা যেখানে হলো গিয়ে লেখা হয়েছে ডাইরেক্টলি কিন্তু সেখানে আমার কন্ট্রোল চলে যেত, বাট এইখানে সেই কন্ট্রোলটা কিন্তু যাবে না। এখানে যা হবে যে অ্যাসেম্বল করার সময় যে যখনই সে কোনো একটা ম্যাক্রো নাম পাবে সে ওই জায়গাটাকে এক্সপ্যান্ড করবে হলো গিয়ে ভিতরের কোডটাকে। আমাদের ম্যাক্রোর ভিতরে কি কোড আছে? পুশ ভ্যারিয়েবল টু। ভ্যারিয়েবল টুটা কি? আমাদের সেকেন্ড আর্গুমেন্ট। পপ ভ্যারিয়েবল ওয়ান। ভ্যারিয়েবল ওয়ানটা কি? আমাদের ফার্স্ট আর্গুমেন্ট। ঠিক আছে, সে তখন এই জায়গাটা, এই লাইনটা তখন পুরোপুরি গায়েব হয়ে যাবে। এই লাইনটার জায়গায় তুমি পাবা হলো এরকম একটা লাইন যে পুশ বি। পুশ বি কি? আমি দেখো বিটা কি আমি 2 নম্বরে পাঠাচ্ছি, তার মানে কি বি এর সাথে আমি কাকে ম্যাচ করতে পারি? এই যে আমাদের ভ্যারিয়েবল টু। আর এ এর সাথে ম্যাচ করতে পারি হলো ভ্যারিয়েবল ওয়ান। সো পুশ ভার টু এটা চেঞ্জ হয়ে যাবে হলো গিয়ে পুশ বি। পুশ ভার ওয়ান এটা চেঞ্জ হয়ে যাবে হলো কি পপ এ। ঠিক আছে, সো তাহলে আমাদের টেকনিক্যালি তার কাছে, অ্যাসেম্বলারের কাছে আমাদের কোডটা আসলে দেখতে হবে হলো গিয়ে এরকম যে মুভ এ এক্স কমা অ্যাট ডেটা কমা মুভ ds কমা এক্স কমা পুশ বি কমা পপ এ। অ্যাসেম্বলার হলো গিয়ে এই লাইনটা, এই জিনিসটা দেখবে। কথা কি বোঝা গেছে? জি অ্যাসেম্বলার স্যার, দেখবে এবার এই জিনিসটা, অ্যাসেম্বলার দেখবে এই জিনিসটা। তোমরা অনেক সময় কি করো যে অনেক সময় লেখার সময় তোমরা দেখে থাকবে যে মাইক্রোসফট ওয়ার্ডে বা অন্য কোথাও যে একটা বড় প্যারাগ্রাফকে সে হলো গিয়ে কম্প্রেস করে, বড় প্যারাগ্রাফকে সে হলো গিয়ে হাইড করে ফেলে। কিভাবে হাইড করে? এই দেখবা যে একটা ছোট তোমার প্লাস সিম্বল থাকে। প্লাস সিম্বল থাকলে কি হয়? এখানে যে লেখাটা ছিল ওই লেখাটা এক্সপ্যান্ড হয়, ভিতরে অনেক জিনিসপত্র তোমার সে রিভিল করে দেয়। আবার তুমি যখন এটাকে যখন আবার ক্লিক করবা তখন কি হয়ে যাবে? এক্সপ্যান্ড করার পর দেখবে এই চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাচ্ছে। তুমি যখন এটা ক্লিক করবা তখন কিন্তু সেই আগের এগুলি মুছে যাবে, জাস্ট উপরের লাইনটা চলে আসবে। ঠিক আছে, এরকম হয়তো তোমরা দেখেছো। আমি যদি একটা উদাহরণ দেখাই, থাক এটা লাগবে না। সো বেসিক্যালি এখানে এই কাজটাই সে করছে যে কম্পাইলার অ্যাসেম্বলার হলো কি এই লাইনটাকে এক্সপ্যান্ড করে ভিতরের যে কোডটা আছে এই কোডটাকে সে লিখবে। আর এই কোডে যে ভ্যারিয়েবল গুলি আমি ইউজ করেছি এই ইউজ ভ্যারিয়েবল গুলিকে সে হলো গিয়ে আমি যে প্যারামিটার গুলি পাঠাচ্ছি এই যে এ আর বি এগুলো দিয়ে সে রিপ্লেস করে। ইন্টারেস্টিংলি আরেকটা জিনিস দেখবা, এখানে কি পরে আর উদাহরণ আছে? আচ্ছা, সাপোজ আমার এইখানে এই যে ইন্টিজার 2h, সাপোজ এই ইন্টারাপ্ট 21h এই লাইনটার পরে আমার আরেকটা এই কলটা আসছে। আরেকবার হলো গিয়ে আমি ম্যাক্রো কল করেছি। ঠিক আছে, আমি আরেকবার এখানে একটা কল করলাম যে মুভ ভ্যারিয়েবল ধরা যাক বি কমা এ। ঠিক আছে, সো এখন তাহলে দেখো এখন তার কাছে কোডটা হবে হলো গিয়ে এরকম। এরপরে আমাদের কি আছে? এই যে মুভ ডিএক্স কমা এ অ্যাড ডিএক্স কমা 48 মুভ এইচ কমা 2 ইন্টারাপ্ট 21h। এখানে যা আছে আমি সেটাই লিখলাম। এখন যখন এ লাইনটা পাবে সে কি করবে? এ লাইনটাকে এক্সপ্যান্ড করে একই ব্যাপার করবে যে পুশ এ পপ। বুঝা গেছে? সো যতবারই আমি এই ম্যাক্রোটাকে কল করব ততবারই ওই ম্যাক্রোটার জায়গায় ভিতরের ম্যাক্রোর ভিতরে যে কোডটা আমি লিখেছি সেটা দিয়ে রিপ্লেস হতে থাকবে। সো তুমি যদি এখানে আমার এই ম্যাক্রোটার ভিতরে দুইটা লাইন আছে,
সো তুমি যদি এখানে এই সেম ম্যাক্রোটাকে তুমি যদি ধরা যাক 15 বার কল করেছো, 15 বার কল করেছো, তো 15 বার কল করার কারণে তোমার এই কোডের মধ্যে 30টা লাইন এক্সট্রা অ্যাড হবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আমি এখানে 2বার কল করেছি, আমার কোডের মধ্যে দেখো এই 2টা লাইন এক্সট্রা, এই 2টা লাইন কিন্তু আগে ছিল, এই 2টা লাইন কিন্তু আগে ছিল না। সো আমি যদি এরকম যত ম্যাক্রো আমি যত বেশি অ্যাড করতে থাকবো তত বা কল করতে থাকবো তত বেশি কিন্তু আমার কোডটা বড় হইতে থাকবে। তো এই কারণে এটা কিন্তু আমার এক্সিকিউশন টাইমকে কিছুটা এফেক্ট করে, বিকজ আমার কোডটা কিন্তু অনেক লেন্দি হয়ে যাচ্ছে। ওকে, এটা হলো কি আমাদের ম্যাক্রো কিভাবে কাজ করে। So, এটা গেল একটা সিম্পল যে আমরা একটা ম্যাক্রোর ভিতরে একটা কিছু বেসিক অপারেশন করেছি। আবার এটা আবার এরকমও হইতে পারে যে একটা ম্যাক্রো আরেকটা ম্যাক্রোকে কল করছে। ওকে, সো আমরা এটাই দেখি এখানে কি হচ্ছে। এই যে ম্যাক্রোস দ্যাট ইনভোক আদার ম্যাক্রোস, তোমরা এখানে ব্যাখ্যাগুলি করে দেখতে পারো যে আমি যা বললাম ওইগুলি এখানে আছে। সো সাপোজ আমাদের কাছে একটা উদাহরণ আছে, এটা আমি একটু পরেই করে, এটা আমি এখনই করে দেখি, এখানে দেখানোর দরকার নেই। সো সাপোজ আমাদের কাছে একটা কোড আমরা লিখতে চাচ্ছি যেটা হলো গিয়ে স্ট্রিং কপি করবে, যে আমার কাছে একটা ভ্যারিয়েবলে একটা স্ট্রিং আছে, আরেকটা ভ্যারিয়েবলে আরেকটা স্ট্রিং আছে। আমি কি করবো, এই ভ্যারিয়েবলের স্ট্রিংটাকে ওই ভ্যারিয়েবলের মধ্যে ওভাররাইট করে দেবো যাতে দুইটার মধ্যে আলটিমেটলি সেম স্ট্রিংই থাকে। সো এখন আমি এর জন্য কিছু ম্যাক্রো আমি লিখবো। ফার্স্টে হলো কি আমি সেভ রেজিস্টার নামে একটা ম্যাক্রো লিখলাম। কিভাবে কাজ করছে, এই যে ম্যাক্রো আমার কিওয়ার্ড R1 R2 R3 এগুলি হলো কি আমি পুশ করব ভ্যারিয়েবল গুলি। এই 3টা কেন রেখেছি, কারণ আমি 3 লেটারের একটা স্ট্রিং দিব। ঠিক আছে, 3 লেটারে, সো প্রত্যেকটা লেটারকে আমি একটা করে রেজিস্টার ধরছি, একটা করে 8 বিট ভ্যালু ধরছি, একটা করে বাইট ভ্যালু ধরছি। সো এখন আমি এই যে ইয়াগুলি করব, পুশ করার জন্য আমি এই ম্যাক্রোটা দিলাম। এরপরে আমি সরি, এখানে 3টা কেন নিয়েছি, 3টার অন্য একটা কারণ আছে, এটার সাথে লেটারের কোনো সম্পর্ক নেই, সরি, লেটারের সম্পর্ক নেই, এটা আমরা পরে দেখবো। আমরা একটা আমরা একটা ম্যাক্রো লিখলাম, সেই ম্যাক্রোটার কাজ হবে হলো কি 3টা ভ্যালুকে সে পুশ করবে ইয়ার মধ্যে, স্ট্যাকের মধ্যে। আরেকটা আমরা লিখলাম রিস্টোর রেঞ্জ, এটার কাজ হবে হলো গিয়ে পপ করবে 3টা ভ্যালুকে। এরপরে আমাদের দেখো আমাদের মেইন যে স্ট্রিং কপি পেস্ট করার যে বা ওভাররাইট করার যে স্ট্রিং ম্যাক্রোটা, সেটা হলো গিয়ে এরকম কপি, এটা হলো গিয়ে নাম, এরপর ম্যাক্রো কিওয়ার্ড, আমাদের 3টা আর্গুমেন্ট, একটা হলো সোর্স, একটা হলো ডেস্টিনেশন, একটা হলো গিয়ে লেন্থ। ঠিক আছে, এখানে দেখো এই ম্যাক্রোর ভিতরে আমি কি করলাম, আমি সেভ রেঞ্জ নামে যে ম্যাক্রোটা আমি লিখেছিলাম আমি ওইটাকে কল করলাম। কল করে আমি কাকে কাকে পাঠিয়েছি, সিএক্স এসআই বিআই, অর্থাৎ আমি আমার অরিজিনাল যে কারেন্টলি আমার যে কাউন্টার রেজিস্টার বা তারপর হলো গিয়ে সোর্স ইন্ডেক্স ডেস্টিনেশন ইন্ডেক্স যেগুলি আছে আমি এগুলোকে স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। কেন আমরা পুশ করবো, বিকজ উই ওয়ান্ট টু কিপ সাম কাইন্ড অফ ব্যাকআপ। ওকে, কারণ এই রেজিস্টার গুলিকে আমরা এখন ইউজ করব, সো যাতে করে অরিজিনালি এই রেজিস্টারের মধ্যে গুলোর মধ্যে যা ছিল সেটা যাতে কোনোভাবে গায়েব না হয়ে যায় বা ওভাররাইট না হয়ে যায়, সে কারণে আমরা একটা সেফটি প্রিকশন হিসেবে আমরা যা করব যে এগুলোকে আমরা স্ট্যাকের মধ্যে ব্যাকআপ রেখে দিব। আর এই ব্যাকআপটা করার জন্য আমরা কি করি, তাদেরকে পুশ করি। and for pushing we are using this macro here. এটুকুন পর্যন্ত কি বোঝা গিয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এখন এই ব্যাকআপ আমি রাখলাম। এরপরে দেখো আমি কি করছি, লিয়া এসআই সোর্স, লিয়া ডিআই ডেস্টিনেশন। সো এটার কাজটা হলো গিয়ে তোমার এই যে সোর্সের ভিতরে, সোর্স হলো গিয়ে আমি একটা সোর্স যে তোমার স্ট্রিংটা আছে ওই সোর্সের স্ট্রিংটার স্টার্টিং অ্যাড্রেসটাকে আমি এসআই বা সোর্স ইন্ডেক্সের মধ্যে রাখবো। আর লিয়া ডিআই ডেস্টিনেশন, লিয়া মানে কি লোড ইফেক্টিভ অ্যাড্রেস। ঠিক আছে, আমরা একটা অ্যাড্রেস লোড করি। সো লিয়া যা করবে যে ডেস্টিনেশন যে স্ট্রিংটা আছে মানে যেখানে আমি ওভাররাইট করতে চাচ্ছি স্ট্রিংটাকে কপি করে আমি যেখানে রাখবো সেই ডেস্টিনেশনটার স্টার্টিং অ্যাড্রেসকে আমি ডিআই বা ডেস্টিনেশন ইন্ডেক্সের মধ্যে আমি রাখবো। এই হলো কি আমাদের লিয়ার কাজ। সো তাইলে আমি সোর্স স্ট্রিংটার স্টার্টিং পয়েন্টকে আমি এসআই এর মধ্যে রাখলাম সোর্স ইন্ডেক্স, তারপর ডেস্টিনেশনটাকে আমি এটার মধ্যে রাখলাম।
টেকনিক্যালি কাজটা আসলে এভাবে হয় যে সাপোজ আমাদের যে একটা স্ট্রিং আছে এ বি সি, সাপোজ আমাদের আরেকটা স্ট্রিং আছে যেটাকে আমি ওভাররাইট করতে চাচ্ছি এক্স ওয়াই জেড। সো এই যে আছে, এই যে স্টার্ট, এটা হলো কি সোর্স, এটা হলো কি আমাদের ডেস্টিনেশন। এই সোর্সের প্রথম স্টার্টিং পয়েন্টটা আমার এসআই এর মধ্যে থাকবে, আর ডেস্টিনেশনের স্টার্টিং পয়েন্টটা আমার ডিআই এর মধ্যে যাবে। আমি তারপর কিছু কমান্ড ইউজ করে এই এটাকে এখানে কপি করে ফেলবো, ঠিক আছে? তারপর আমি এই দুইটাকে আমি ইনক্রিমেন্ট করব, তাহলে আমাদের নতুন এসআই হবে এটা, নতুন ডিআই হবে হলো কি এটা। আমি এটাকে এখানে কপি করব, তারপরে আমাদের নতুন ডিআই হবে হলো গিয়ে এটা, নতুন এসআই হবে হলো গিয়ে এটা, তারপর আমি এটাকে এখানে কপি করব। এই হলো গিয়ে আমাদের আইডিয়াটা। ওকে, সো এখন এই কারণে হলো কি আমাদের এই স্টার্টিং অ্যাড্রেসটাকে আমরা এই যে লিয়া করে আমরা এখানে তোমার ইউজ করেছি স্টার্টিং অ্যাড্রেসটাকে, যাতে আমরা এসআই আর ডিআই এর মধ্যে রেসপেক্টিভলি আমরা লোড করতে পারি। এরপরে আমাদের একটা ইনস্ট্রাকশন আছে, এই সেম কোডটাই আমি কোডের মধ্যে লিখেছি। এরপরে আমাদের একটা ইনস্ট্রাকশন আছে হলো কি সিএলডি। সিএলডি মানে হলো কি ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ। সো আমরা জানি যে ডিরেকশন ফ্ল্যাগটা টেকনিক্যালি এসআই সামনে যাবে না পিছনের দিকে যাবে এটা আসলে ডিটারমাইন করে। সেই কারণে আমরা ডিরেকশন ফ্ল্যাগটাকে ক্লিয়ার করে দিব যাতে সবসময় এটা সামনের দিকে যায়। এরপর আমাদের দেখো মুভ সিএক্স লেন্থ, আমরা কাউন্টার রেজিস্টারের মধ্যে আমাদের স্ট্রিং এর লেন্থটাকে রাখবো, এন্ড ফর আওয়ার কেস ইট উইল বি 3। আমার সিএক্স এর মধ্যে লেন্থটাকে আমি স্টোর করলাম। এরপরে দেখো, এরপরে দুইটা আলাদা ইনস্ট্রাকশন আছে, একটা হলো কি আর ইপি রেপ, আর আরেকটা হলো গিয়ে মুভ এসপি। এটা হলো কি রিপিট, রিপিট বুঝাচ্ছে। আর মুভ এসপি এটাকে বোঝাচ্ছে হলো কি মুভ স্ট্রিং বাইট। ওকে, আমাদের যে ক্যারেক্টার গুলি আছে এগুলি হলো কি 1 বাইট করে। সো আমরা এই ইনস্ট্রাকশনটা দিয়ে কি করতে পারি, আমরা এই ইনস্ট্রাকশনটা দিয়ে 1 বাইট করে করে কপি করতে পারি। কিন্তু কোথায় কপি করবে এটা তো আসলে কোথাও বলা নেই। তোমাদের কোশ্চেন হইতে পারে যে কোত্থেকে কি কপি করবো, সেটা আমি তো বলতে চাচ্ছি যে এটাতে কপি করবো, কে কোথায় কপি করবে তার কোনো হিসাব হিসাব নেই। তো আসলে এখানে কপির কাছে যা হবে যে এসআই, সে সব সময় এসআই থেকে ডিআই তে সে কপি করবে। ওকে, সে সব সময় এসআই থেকে ডিআই তে সে কপি করবে, এটা অলওয়েজ এই কাজটা করে। মুভ এসপি ইনস্ট্রাকশনটা এভাবেই লেখা হয়েছে যাতে করে সে এসআই থেকে, এসআই যাকে পয়েন্ট করে আছে সেখান থেকে ডিআই যাকে পয়েন্ট করে আছে সে ওইখানে সে মুভিং এর কাজটা করবে। তার আগে এই রিপিট ইনস্ট্রাকশনটা দেওয়ার মানে হলো যে এই কাজটা বারবার হইতে থাকবে, এই বাইট মুভ করার কাজটা বারবার হইতে থাকবে। কতবার হবে, এই রিপিটটা যতবার চলবে। রিপিটটা কতবার চলবে, এখানে লেংথের মধ্যে আমি যতটা আমি বলে দিয়েছি ঠিক ততবারই এই রিপিটের কাজটা হবে। সো এই দুইটা মিলায়, এই দুইটা ইনস্ট্রাকশনকে যদি আমি একসাথে ইউজ করি, দেন আই ক্যান মুভ অ্যান আরবিট্রারি নাম্বার অফ ক্যারেক্টার বাইটস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ওকে, সো এটার কাজটা হলো গিয়ে এটা তোমরা হয়তো ম্যানুয়ালি অন্য কোনো ভাবে করতে পারো। এখানে তোমরা একটা নতুন ইনস্ট্রাকশন শিখলা যে কিভাবে জাস্ট শর্টকাট মেথডে তুমি একটা স্ট্রিং বাইটকে আরেকটা স্ট্রিং বাইটের মধ্যে তুমি কপি করতে পারো, ঠিক আছে? এরপরে দেখো যে আমাদের ওই যে আমরা বলছিলাম যে আমরা অরিজিনালি কিছু ব্যাকআপ রেখে দিয়েছিলাম এই যে সিএক্স এসআইডিআই। নেক্সট আওয়ার টাস্ক উইল বি টু রিস্টোর দোজ ব্যাকআপ। এখন দেখো আমরা কাকে রিস্টোর করলাম, ডিআই এসআই সিএক্স। কেন এই অর্ডারে রিস্টোর করেছি কেউ কি বলতে পারবে? দুইটার অর্ডার ডিফারেন্ট কেন? এটা পড়ে আসার কথা কিন্তু তোমাদের স্ট্যাক থেকে। স্যার যখন হচ্ছে আমরা পপ করতেছি স্যার তখন তো আগে মানে পুশ করছিলাম স্যার, যখন স্যার তখন তো আগে হচ্ছে আমরা সিএক্স কে পুশ করছিলাম, তারপর এসআই কে পুশ করছিলাম, তারপর ডিআই কে পুশ করছিলাম। এখন স্যার পপ করার সময় আগে তো স্যার ডিআই বেরোবে, তারপর এসআই বেরোবে স্যার, তারপর সিএক্স বেরোবে। থ্যাংক ইউ, কারেক্ট, ইয়া থ্যাংক ইউ। সো এটা কারেক্ট। সো বেসিক্যালি জাস্ট আমাদের পুশ করার সময় আমরা যে অর্ডারে করেছিলাম, পুশ করার সময় আমি এদেরকে পুশ করব, আর পপ করার সময় আমি সবসময় উল্টা অর্ডারে পপ করব, কারণ হলো কি আমাদের টপটা তখন চেঞ্জ হয়ে যায়। সো এই হলো কি আমাদের এই কপি ম্যাক্রোটা কিভাবে কাজ করছে। আমি আরেকবার যদি বলি, ফার্স্টে হলো কি আমি আমার এগুলো কিন্তু মুখস্থ করা কিছু নাই,
এই এখানে আমাদের এই অপারেশনের জন্য আমাদেরকে এইভাবে কাজগুলি করতে হয়েছে। তোমাদেরকে যদি যোগ বিয়োগ বা মাল্টিপ্লিকেশন অন্য কিছু করতে বলে তোমাদেরকে ওইভাবে ওইভাবে করতে হবে, তবে সেক্ষেত্রে কিন্তু আবার এগুলি আমার এই যে ব্যাকআপ রাখা দরকার নেই, ঠিক আছে। সো এখন এখানে আমাদের স্ট্রিং অপারেশনের জন্য আমরা এগুলো ব্যাকআপ রেখেছি, যে এটা একটা সেফ প্র্যাকটিস। এরপরে আমি কি করব, এরপরে হলো গিয়ে আমি লিয়া এসআই সোর্স আর লিয়া ডিআই ডেস্টিনেশন দিয়ে আমি কি করলাম, যে সোর্স যে স্ট্রিংটা আছে সেটা স্টার্টিং অ্যাড্রেসকে আমি সোর্স ইন্ডেক্স রেজিস্টারের মধ্যে আমি স্টোর করলাম, আর সিমিলারলি আমি ডেস্টিনেশন যে স্ট্রিংটাকে পয়েন্ট করবে সেটা স্টার্টিং অ্যাড্রেসকে আমি ডিআই এর মধ্যে স্টোর করলাম। এরপর আমি ডিরেকশন ফ্ল্যাগটা ক্লিয়ার করে দিলাম, যাতে করে আমি ঠিকমতো ডিরেকশনে এসআই আর ডিআইটা ইনক্রিমেন্ট হয়। এরপরে আমি কি করব, এরপর আমি সিএক্স এর মধ্যে আমি লেংথটাকে, আমাদের স্ট্রিং লেংথটাকে আমি মুভ করব। এরপরে হলো গিয়ে রিপ মুভ এসপি, এটা কিন্তু দুইটা আলাদা ইনস্ট্রাকশন, খেয়াল রাখবো, ঠিক আছে। একটা ইনস্ট্রাকশন, এটা একটা আলাদা ইনস্ট্রাকশন। তো মুভ এসবি এর কাজটা কি, মুভ এসবি হলো কি এসআই থেকে ডিআই তে সবসময় হলো কি আমার একটা করে স্ট্রিং, একটা করে ক্যারেক্টার বাইটসে মুভ করতে পারে। আর রিপিট কেন দেওয়া হয়েছে, যাতে করে এই কাজটা বারবার হয়। কতবার হবে দ্যাট ডিপেন্ডস আমি এখানে লেংথের মধ্যে কাকে ফিক্স করে রেখেছি। আর এরপরে ফাইনালি গিয়ে আমি এটাকে রিস্টোর করব। আচ্ছা, তার আগে একটা জিনিস, তোমরা তো এরকম সেগমেন্টেশনের ব্যাপারে পড়ে আসছো, তাই না? সো এই যে মুভ এসবি, মুভ এসবি কপি করে সবসময় ডিএস এসআই এ লোকেশন থেকে, ঠিক আছে। তার সে কপি করবে হলো কি এখান থেকে টু ইএস কমা ডিআই, ঠিক আছে। ডেটা সেগমেন্ট ইজ টু এসআই, তার মানে এই সেগমেন্ট রেজিস্টারের আন্ডারে এসআই এই লোকেশন থেকে এক্সট্রা সেগমেন্ট ইজ টু ডিআই এই লোকেশনে সে হলো গিয়ে কপি করবে সবসময়। তো এই কারণে তোমরা যখন এই মুভ এসবি কমান্ডটা ইউজ করবা তখন অবশ্যই এই লাইনটা এক্সট্রা অ্যাড করতে হবে। এখানে দেখো আমরা এতদিন কিন্তু এক্স রেজিস্টারটাকে ডিএস এর মধ্যে মুভ করেছি, আর কোথাও মুভ করাই নাই, কিন্তু আমাদের এক্ষেত্রে এখন এই ডেটা সেগমেন্টটাকে আমার ইএস রেজিস্টারের মধ্যে মুভ করাতে হবে, যাতে করে সে বুঝতে পারে যে আসলে কোথায় কি আছে, ঠিক আছে। যেহেতু সবসময় সবসময় হলো গিয়ে মুভ এসপি এই ডিএস এসআই এই লোকেশন থেকে এখানে কপি করে, so আমাকে অবশ্যই এই ইনস্ট্রাকশনটা ইউজ করার সময় এই ডিএস আর ইএস দুইটাকে আমার ইনিশিয়ালাইজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমার এই লাইনটা লেখার কোনো দরকার ছিল না। ওকে, তুমি যদি এই লাইনটা না লিখতা তাহলে কিন্তু তোমার সিরিয়াস প্রবলেম হতো, তোমার এটা কোড কাজ করতো না। আচ্ছা, সো এই হলো কি, আর আমি যে কথাগুলি বললাম এগুলি কিন্তু তোমরা গুগল সার্চ করলে পাবা, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের কিন্তু গুগলের মধ্যে তুমি যদি সার্চ করো ইনস্ট্রাকশন শিট আছে, ইনস্ট্রাকশন ডেটা শিট আছে। সো প্রত্যেকটা ইনস্ট্রাকশনে আসলে কিভাবে কাজ করে, তারপর কোন কোন রেজিস্টার ইউজ করে, এগুলো তুমি পাবা। ওকে, সো আমার উপর ভরসা করে সবাই বসে থাকবে না। আরো যদি জানতে ইচ্ছা করে বা কিভাবে এক্স্যাক্টলি কাজ করে, আমি তো বললামই, প্লাস হলো কি তোমাদের নিজেদের যদি বাসায় বুঝতে অসুবিধা হয় কোনো সময়, এগুলো অবশ্যই গুগল সার্চ করে শিখবে, ঠিক আছে। স্ট্যাক ওভারফ্লোতে হাজার হাজার জিনিস আছে, তারপর ডেটা শিট গুলোতেও এই সব সম্পর্কে ডিটেলস বলা আছে। তারপর তোমাদের যে বইটা দেওয়া আছে বইটার মধ্যে অনেক কিছু আছে। সো এই হলো কি আমাদের ম্যাক্রোটা। এখন আমরা যদি কোডটা শুরু করি, সো এখানে একটু খেয়াল করো যে আমরা ম্যাক্রোটাকে আসলে ম্যাক্রোগুলিকে কোথায় লিখেছি। ম্যাক্রোগুলিকে আমরা লিখেছি হলো স্ট্যাক আর মডেল, এই দুইটা পার্টের মধ্যে। এরপরে আমাদের আগের মতো করে আমরা এই যে ডেটার পরে আমাদের ভ্যারিয়েবল দুটা লিখলাম, এটা হলো কি আমাদের সোর্স ভ্যারিয়েবল, আর এটা হলো কি আমাদের ডেস্টিনেশন ভ্যারিয়েবল। সো অরিজিনালি এখানে এবিসি ছিল, আমরা যা করতে চাচ্ছি যে এক্স ওয়াই জেড থেকে আমরা এবিসির মধ্যে কপি করব। আচ্ছা, তারপর আমাদের এই কাজগুলি করলাম। এরপরে আমি এখানে কি করলাম, আমাদের অরিজিনালি এই যে এবিসিটা যেটা ছিল এটাকে আমি প্রিন্ট করলাম। এরপরে আমি এই যে কপি এই ম্যাক্রোটাকে কল করলাম। কল করার সময় দেখো যে আমি সোর্সের জায়গায় কাকে ইন্ডিকেট করেছি, এসটিআর সোর্স, ডেস্টিনেশনের জায়গায় এসটিআর টু রাইট, আর এই যে লেংথের জায়গায় আমি লিখলাম হলো গিয়ে 3। এরপরে হলো গিয়ে আমি আবার নতুন করে প্রিন্ট করলাম কাকে, এই যে নতুন যেটা ওভাররাইট হওয়ার পরে যেটা হলো সেটাকে আমি প্রিন্ট করলাম, আর তারপরে আমি এড করলাম। সো এখন আমরা এটাকে ইমুলেট করার ট্রাই করি।
এই যে আমাদের অরিজিনালি এটা ছিল এবিসি, আমি ওটাই প্রিন্ট করলাম, এখানে নতুন কিছু নাই। এখন দেখো কপি সোর্স, কপি এসটিআর সোর্স, এসটিআর টু ওভাররাইট 3 বলে কোনো কোড কি তুমি এখানে দেখতে পাচ্ছ? কিছু কি আছে? না স্যার। No, sir. না স্যার, কিছু কিন্তু দেখা নাই। যাচ্ছে না। সো সে আসলে কি করেছে, এটার জায়গায় সে এক্সপ্যান্ড করেছে হলো কি এই কোডটাকে। ওকে, এই কোডটাকে সে এক্সপ্যান্ড করেছে, তার উপর এই কোডের প্রথম লাইনটাকে আরেকটা ম্যাক্রো না, তাহলে সে এই ম্যাক্রোটাকে আবার এক্সপ্যান্ড করে কি করেছে, এই যে পুশ সিএক্স, পুশ এসআই, পুশ ডিআই। সো এক্সপ্যানশন যে আমি এতক্ষণ ধরে বললাম, এটা হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এই সেভরেজ বলেও কোনো লাইন এখানে নাই, আমাদের কপি ম্যাক্রো এত যে আমরা একটা বড় লাইন লিখলাম, এটাও কিন্তু এখানে কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, সে কিন্তু জাস্ট এটাকে এক্সপ্যান্ড করেছে বা রিপ্লেস করেছে কাকে দিয়ে, এই পুরা জিনিসটা দিয়ে রিপ্লেস করেছে। আবার এগুলি যেহেতু এক একটা আলাদা ম্যাক্রো, সে এগুলোকে এর ভিতরে রেসপেক্টিভলি ভিতরে যে কোডগুলি আছে, এটার ক্ষেত্রে যেমন পুশ আর এটার ক্ষেত্রে হলো কি যে পপ, এগুলো দিয়ে সে রিপ্লেস করবে। সো আমরা এখন দেখি কি হচ্ছে। এই যে আমি এখানে পুশ সিএক্স, পুশ এসআই, পুশ ডিআই এই কাজগুলি করব। এরপরে দেখো, এরপরে আমাদের লিয়া এসআই সোর্স, তা আমি এই কাজটা করলাম। মুভ ডিআই, এটা হলো কি যে ডিআই ডেস্টিনেশনের কাজটা করলাম। এখানে দেখতে পারো যে মুভ কেন হচ্ছে, কারণ লিয়া অপারেশনটা বেসিক্যালি ভিতরে আসলে মুভিং এর কাজটাই করে, কিন্তু সে হলো গিয়ে নর্মাল মুভের সময় কিন্তু তুমি একটা রেজিস্টারের কন্টেন্টকে তুমি মুভ করো, কিন্তু লিয়া কি করবে, সেটা অ্যাড্রেসকে মুভ করে। ঠিক আছে, তো এই অ্যাড্রেসগুলোকে সে তখন এসআইডিআই এর ভিতরে মুভ করলো। এরপরে আমাদের সিএলডি, ক্লিয়ার ডিরেকশন ফ্ল্যাগ, মুভ সিএক্স, আমি হলো গিয়ে সিএক্স রেজিস্টারের ভিতরে আমি কাকে মুভ করলাম, এই যে আমাদের 3। এরপর দেখো আমাদের রিপিট হচ্ছে এই যে মুভ এসপি। ওকে, তো এখন এই কাজটা হলো গিয়ে বারবার রিপিট হতে থাকবে। 3 বার হইলো। এখন আমাদের দেখো পপটা কোত্থেকে আসলো, এই যে ম্যাক্রোটা আমরা লিখেছিলাম, এই ম্যাক্রোটাকে সে এক্সপ্যান্ড করে এই পপ ডিআই, পপ এসআই, পপ সিএক্স সে লিখলো। ওকে, এই হলো কি আমাদের কাজ করা শেষ। এখন দেখা যাক এটা ঠিক মতো কাজ করেছে হয়েছে কাজ। আমাদের অরিজিনালি কোন স্ট্রিংটাকে, আমাদের স্ট্রিং টু ওভাররাইট, এটা অরিজিনালি ছিল এবিসি, এটা এখন দেখো তার জায়গায় এক্স ওয়াই জেড প্রিন্ট হয়েছে। তো তার মানে আমাদের এক্স ওয়াই জেডটা কপি হয়ে এখানে ইয়া হয়ে গেছে। ওকে, সো কোডটা কি সবাই বুঝতে পেরেছি? ইয়েস স্যার। এস স্যার। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের হয়তো কাজে লাগতে পারে। সেটা হলো কি যে আমাদের এখানে দেখো ডেটা সেগমেন্ট আমাদের কোত্থেকে স্টার্ট হচ্ছে, আমাদের ডেটা সেগমেন্ট ভিতরে দেখো 0A10 বলে একটা অ্যাড্রেস দেওয়া আছে। আমি কিন্তু ইচ্ছা করলে এই অ্যাড্রেসটাতে এখন যেতে পারি। কিভাবে যাব, আমি এখানে 0A10 লিখলাম, আমি এখানে 0 লিখলাম। আমাদের এখানে কি আছে, এই পুরা লোকেশনটাতে কি আছে, এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এই যে স্টোরস, তারপরে কি আছে, একটা ডলার সাইন আছে শেষ, তারপরে এবিসি। ঠিক আছে, সো আমাদের এই যে লোকেশনগুলি আছে, এই লোকেশনগুলি সব এখানে আছে। এটা দেখো এক্স ওয়াই জেডটা কোত্থেকে শুরু হয়েছে, 0 নাম্বার অ্যাড্রেস থেকে, এই সেগমেন্টে 0 নাম্বার অ্যাড্রেস থেকে, আর এ মানে নেক্সট যে স্ট্রিংটা, এটা শুরু হয়েছে হলো 4 নাম্বার অ্যাড্রেস থেকে, মানে এই সেগমেন্টের 4 নাম্বার অ্যাড্রেস থেকে হলো এটা শুরু হয়েছে। সেগমেন্টিং তোমরা পড়ে আসছো থিওরিতে, এটা আমি এখানে ধরছি না। সো আমি এই কারণে তুমি দেখবা যে যখন দেখো এসআই তে আমি কাকে মুভ করেছি, 0 কে মুভ করেছি। একটাই কিন্তু দেখালাম আমি যে এক্স ওয়াই জেড এর স্টার্টিং অ্যাড্রেসটা হলো 0, এ কারণে কিন্তু সোর্স ইন্ডেক্সে আমার 0টা মুভ হচ্ছে। আর এবিসি এর স্টার্টিং অ্যাড্রেস কত, আমরা এটাকে দেখলাম 0A10, একটু ভুল হয়েছে, এই যে এখানে। ঠিক আছে, 0I104, এই যে এইখানে। ওকে, সো এটা হলো কি আমাদের এবিসি এর স্টার্টিং অ্যাড্রেস। সো এই কারণে হলো গিয়ে দেখো যে আমাদের মুভ ডিআই তে আমার 004 মুভ হচ্ছে। এরপরে যদি আমাদের পুরো কোডটাকে আমরা রান করাই, তাহলে দেখবা যে আমাদের
0A100 আমাদের অরিজিনালি এখানে একটু আগে তোমাদের মনে আছে যেখানে এবিসি ছিল, এখন এটা XYZ। ওকে, সো বেসিক্যালি এখানে তো তোমাদের ডেটা সেগমেন্টটা যদি তোমাদের দেখার ইচ্ছা হয়, ডেটা সেগমেন্টটা আসলে এই লোকেশনে থাকে, এই সেগমেন্টিং গুলি পুরোপুরি এই লোকেশনে। সো এটা হলো গিয়ে বেসিক্যালি আমাদের মেমোরিটা। ওকে, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো কি যে আমাদের এই যে সব কোন লোকেশনে কি কোড গুলি আছে, আমাদের মেশিন কোড যেগুলি আছে এগুলি হলো গিয়ে আমাদের অ্যাসেম্বল যে কোড গুলি আছে ওইগুলো এখানে আছে। জাস্ট জেনে রাখো, এটা তোমাদের অতটার ভিতরে যদি তোমরা ডিটেলস না যেতে চাও তাও সমস্যা নেই। সো হোপফুলি তোমরা কোডটা বুঝতে পেরেছো যে ম্যাক্রো কিভাবে কাজ করছে। এটা কি বুঝতে পেরেছি ম্যাক্রো কিভাবে কাজ করছে? জি স্যার। জি স্যার। সো ম্যাক্রো সবসময় সবাই এভাবে লিখবা, আর যত বেশি তুমি ম্যাক্রো কল করবা তত বেশি হলো গিয়ে তোমার কোডটা লেংদি হতে থাকবে। কারণ সে কি করবে, সে হলো প্রত্যেকটা ম্যাক্রোকে তার ভিতরে যে কোডগুলি থাকে সেগুলোতে রিপ্লেস করে দেবে। ওকে, আচ্ছা, সো এই হলো কি আমাদের ম্যাক্রো। তারপরে আমরা এখন আসবো হলো কি প্রসিজিওর। প্রসিজিওরটা আমি আর করে দেখাবো না, আমি এটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সো প্রসিজিওর আমাদের কিভাবে কল করতে হয়। সো ফার্স্টে হলো কি প্রক, ঠিক আছে, কি ফার্স্টে হলো কি প্রক বলে একটা সিউডো অপ আছে, মানে প্রসিজিওর যে শুরু হচ্ছে ওটার একটা নির্দেশনা বা ওরা বুঝতে পারে যাতে তুমি এখানে একটা প্রসিজিওর লিখছো ওটা। সো আমি প্রক লিখবো, দেন হলো কি আবার প্রসিজিওরের নাম। তারপরে হলো কি যে আমি ভিতরে প্রসিজিওরের যে বডিটা, ওই বডিটা থাকবে। তারপরে আমি লাস্টে একটা লিখবো হলো কি রেট। রেট মানে হলো কি রিটার্ন করার জন্য, প্রসিজিওরটা যেখান থেকে অরিজিনালি কল হয়েছিল সেখানে রিটার্ন করার জন্য। মানে আমরা এতদিন রিটার্ন যে ফাংশন রিটার্ন যে পড়ে আসছি ওই সেম জিনিসই, যে মেইন ফাংশন থেকে ধরা যাক আমি একটা প্রসিজিওরকে বা ফাংশনকে কল করলাম, ফাংশনটা কাজ শেষ, আমি আবার রিটার্ন করব কোথায়, আমি আবার মেইন ফাংশনে রিটার্ন করবো। সো একই, যেখান থেকে প্রসিজিওরটাকে কল করা হয়েছে ঠিক সেখানে যাতে আমি রিটার্ন করতে পারি, দ্যাটস ওয়াই উই নিড দিস ইনস্ট্রাকশন কল রেট বা রিটার্ন। এরপরে আমি যা করব যে আমার এই যে এন্ড পি বলবো, এন্ড পি মানে হলো কি আমার প্রসিজিওরটা যে এন্ড হয়েছে সেটার একটা নির্দেশনা বা ইনস্ট্রাকশন। দেন হলো কি আমি আমার প্রসিজিওরটার নাম লিখবো যে কোন প্রসিজিওরটা অ্যাকচুয়ালি এন্ড হয়েছে, আর ভিতরে মাল্টিপল প্রসিজিওর থাকতে পারে, সেই কারণে কোন প্রসিজিওরটা অ্যাকচুয়ালি এন্ড হয়েছে সেটাকে আমি এখানে লিখবো। আচ্ছা, এখানে সিম্পল একটা প্রসিজিওর কল করা আছে, এগুলি তোমরা যে একদম অরিজিনালি যেটা দেখে আসছো এটা দরকার নেই, এটা আমাদের। সো আমাদের এখানে কি কি আছে, কল M1। কল M1 এটা হলো কি আমাদের প্রসিজিওরটার কল করার জন্য আমরা যে ইনস্ট্রাকশনটা লিখি সেইটা, ঠিক আছে। কল তোমাদের যেমন সিতে বা জাভাতে ডাইরেক্টলি ফাংশনটার নাম লিখলে যেমন কল হয়ে যেত, এখানে সেটা হবে না। এখানে আমাকে ফার্স্টে কল বলে একটা ইনস্ট্রাকশন ইউজ করতে হয়, ঠিক আছে। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হলো কি তোমার এই যে যে প্রসিজিওরটা আমরা লিখলাম সেটার নাম, কল M1। কল M1 যখন চালু হবে, ঠিক আছে, কল M1 যখন অ্যাক্টিভ বা কল হবে তখন সে কি করবে, তখন সে কিন্তু ওই যে এক্সপ্যানশন যে আমরা বলে আসছি ওই কাজটা কিন্তু হবে না। সে তখন ডাইরেক্টলি এখানে জাম্প করবে, ঠিক আছে, এখানে সে চলে যাবে ভিতরে। সে ভিতরে দেখো, ভিতরে আমার কি আছে, মুভ বিএক্স এই অপারেশনটা আছে, এই কাজটা আমি করব। এই কাজটা করা হয়ে গেলে আমি তখন রিটার্ন করব। রিটার্ন মানে কি, রিটার্ন টু কলার। তো তার মানে আমি তখন কলারের কাছে রিটার্ন করে আমি এই যে মুভ এক্স টু, এখান থেকে আমি আবার এক্সিকিউট করা শুরু করব। সো এখানে কিন্তু আমি আসলে ওইভাবে আর্গুমেন্ট পাঠাতে পারতেছি। আমরা যেখানে ম্যাক্রোর সাথে ম্যাক্রোতে আমরা যেভাবে দেখে আসছিলাম ওইভাবে কিন্তু এটা একটু কাজ করে না, দিস ইজ আ বিট ডিফারেন্ট। সো আমি টেকনিক্যালি একটা কোড ব্লক লিখলাম, এই কোড ব্লকটার ভিতরে কাজটাকে যদি আমি বারবার করতে চাই সেটার জন্য আমি এরকম প্রসিজিওর কল করতে পারি। সো এটার আরো একটা উদাহরণ আমরা দেখি। সো এখানে যে কাজটা হচ্ছে, এখানে দেখো যে আমি ফার্স্টে এল এর মধ্যে ওয়ান মুভ করালাম, ঠিক আছে, এল এর মধ্যে আমি ওয়ান মুভ করালাম, তারপর বিএল এর মধ্যে আমি টু মুভ করালাম, তারপর আমি কল M2, ঠিক আছে,
কল M2 যখন আমি করব তখন সে কিন্তু এখানে চলে যাবে, ঠিক আছে? কল M2 যখন করব তখন সে এখানে চলে যাবে, এখানে গিয়ে দেখবা যে সে কি কাজটা করবে, MUL এর কাজটা করবে। So আমরা জানি কিভাবে MUL এর কাজটা করে, সে MUL এর কাজটা করলো, এরপর সে আবার রিটার্ন করবে। রিটার্ন করার পরে সে কিন্তু আবার দেখো আরেকটা কল ইনস্ট্রাকশন, তার মানে সে কি আবার এখানে জাম্প করবে না? যতবারে আমি কল করবো, দেখো 4বার কল আছে, ততবারই কিন্তু আমি এখানে চলে যাচ্ছি, ঠিক আছে? আমি ততবারই কিন্তু এখানে চলে যাচ্ছি এবং এখানে কিছু স্পেসিফিক কোড আছে, ডাইরেক্টলি কিন্তু আমি এই কোডটাকে এক্সিকিউট করছি। প্রসিডিওরের ক্ষেত্রে কি হইতো যে আমি একটা প্রসিডিওর না, সরি, ম্যাক্রোর ক্ষেত্রে কি হইতো যে আমার ম্যাক্রোটা ডিক্লেয়ার করার সময় আমি কিছু এই যে এরকম আর্গুমেন্ট লিখে দিতাম, আমরা অ্যাকচুয়ালি সিতে বা জাভাতে যেভাবে ফাংশন কল করে আসছি, ঠিক আছে? যে আমরা আমরা এখানে লিখে দিতাম XY, ঠিক আছে? আমরা ইন্টিজার অ্যাড একটা ফাংশন লিখলাম, তারপর আমি ভিতরে ফাংশনের কাজ করে লিখলাম, শেষ। আর আমি মেইন ফাংশন থেকে কি লিখতাম, অ্যাড 3 5। সো এটা যখন আমি লিখতাম, এটা লিখলে কি হইতো, কন্ট্রোলটা এখানে চলে যেত, সে তারপর ভিতরে যে যোগের অপারেশন গুলো আছে সেই XY এর জায়গায় সে 3 আর 5 বসিয়ে দিত। সিমিলারলি কিন্তু আমাদের ম্যাক্রোটাও এভাবে কাজ করছে, যে আমার এখানে কিছু প্লেস হোল্ডার আছে, সোর্স বা ডেস্টিনেশন লেন্থ এরকম ভ্যারিয়েবল আছে, আমি যখন ম্যাক্রো কল করব সে তখন ভিতরের কোডটাকে কাকে দিয়ে রিপ্লেস করবে, এই যে কল করার সময় যে প্যারামিটার গুলো আমি পাঠিয়েছি, এই যেমন str2 str1 আর 3। কিন্তু প্রসিজিওরের ক্ষেত্রে কিন্তু এই কাজটা হচ্ছে না। প্রসিজিওরের ক্ষেত্রে কিন্তু কোনো এরকম রিপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট কিছুই হবে না, একদম ভিতরে যে কোডটা আছে এক্স্যাক্টলি এটাই তোমার এক্সিকিউট হবে। আমার কিন্তু কোনো ভ্যারিয়েবলের ব্যাপারও কিন্তু এখানে নেই, আমি কিন্তু এখানে জাস্ট রেজিস্টারের মধ্যে কিছু গুণের কাজ করছি এই প্রসিজিওরটার ক্ষেত্রে। ওকে, সো তুমি যেখানে যা খুশি লিখো না কেন সেটাই তুমি হলো কি এখানে এক্স্যাক্টলি করবা, কোনো প্রকার রিপ্লেসমেন্ট বা এক্সপ্যানশন এই জাতীয় কিছুই এখানে হবে না। সো এই কারণে প্রসিজিওরের ক্ষেত্রে যেটা হয় যে আমার কিন্তু কোডের লেন্থ বড় হচ্ছে না, এই জিনিসটাকে খেয়াল করেছো? জি স্যার, জি বারবার স্যার। লেখা লাগতেছে। বারবার কিন্তু কম্পিউটার কিন্তু এই কোডটাকে এক্সপ্যান্ড করে 2-3 লাইনে এক্সপ্যান্ড করতেছে, এরকম কিন্তু হচ্ছে না, আমরা যেটা ম্যাক্রোতে দেখে আসছি। সে একবার কল পাবে, সে এখানে জাম্প করবে, কাজ শেষ, আবার এখানে ফেরত আসবে, এখানে যদি দেখা যায় আরেকটা কল আছে আবার সে এখানে জাম্প করবে, মানে সেই এই কোডটাকে সে কিন্তু বারবার রিইউজ করছে, ঠিক আছে? স্যার এটা কি Exactly. ওই যে ফাংশনের মতো, মানে জাভার ফাংশনের মতোই তো কাজ করছে স্যার, কল দুইটাই করলে কিন্তু এসে কাজ করে দুইটাই কিন্তু ব্যাক করছে। ফাংশনের মতো কাজ করছে, হ্যাঁ, ম্যাক্রো আর প্রসিডিওর স্যার, দুইটাই এখানে কিন্তু তো ফাংশনের মতো কাজ মানে করছে, রিপ্লেস হয়ে কিন্তু যাচ্ছে স্যার কোডটা হ্যাঁ, কিন্তু ম্যাক্রোতে। রাইট, কিন্তু ম্যাক্রোটা আমার কাছে যা মনে হয় যে ওটা একটু ফাংশনের কিছুটা কাছাকাছি। ম্যাক্রোর ক্ষেত্রে যে ভ্যারিয়েবল রিপ্লেসমেন্টের যে কাজটা আছে ওইটা কিন্তু আমরা অ্যাকচুয়াল সিতে বা জাভাতে করে আসছি, তাই না? যে আমরা একটু আগে যেটা বললাম যে আমরা অ্যাড xy আমরা লিখতাম আর মেইন ফাংশন থেকে আমরা লিখতাম হলো কি অ্যাড 53, এই কাজটা কিন্তু আমরা প্রসিজিওর ম্যাক্রোতে করে আসছি। কিন্তু প্রসিজিওর ফাংশনের সাথে সি বা জাভার ফাংশনের সাথে ওই দিক দিয়ে মিলে যে আমার কন্ট্রোলটা, মানে অরিজিনালি এখানে ছিল, আমি কন্ট্রোলটা এখানে জাম্প করে যাচ্ছি, কিন্তু ম্যাক্রোর ক্ষেত্রে কিন্তু ওইভাবে জাম্প হচ্ছে না। ম্যাক্রোর ক্ষেত্রে সে জাস্ট রিপ্লেস করে দিচ্ছে কোডটাকে, কি দিয়ে, ওই ম্যাক্রোর ভিতরে যে কোডটা লেখা আছে ওটা দিয়ে সে রিপ্লেস করে দিচ্ছে, ঠিক আছে? সো এখানে কোনো জাম্পিং এর কাজটা কিছুই হচ্ছে না। সো আমি ঠিক মতো বুঝাতে পারছি এটা? জি স্যার। জি স্যার। ওকে, সো ম্যাক্রোর ক্ষেত্রে সোজা কথা পুরো কোডটা এক্সপ্যান্ড হয়, তুমি যতবারই ম্যাক্রো কল করবে ততবারই ওই কোডটা তোমার ওই ম্যাক্রোর ভিতরে তুমি যে কোডগুলো লিখেছো ওইগুলোতে বারবার এক্সপ্যান্ড হয়ে যাবে বা রিপ্লেস হয়ে যাবে, এই কারণে টোটাল কোডটা তোমার অনেক লেন্থি হবে। আর প্রসিডিওরের ক্ষেত্রে যেটা হবে যে তুমি যতবারই কল করবা তোমার সে এখানে এই যে যেখানে তুমি কল করেছো বা যেখানে তুমি প্রসিডিওরটা লিখেছো সে ওইখানে জাম্প করবে বা ওইখানে কন্ট্রোল চলে যাবে, ওই কাজটা করবে, আমি আবার মেইন ফাংশনের কাছে বা এই যে এখান থেকে যেহেতু আমি কল করেছি আমি এটার কাছে আবার রিটার্ন করবো। সো রিটার্ন করার জন্য আমি এই যে রেট বলে যে ইনস্ট্রাকশনটা আছে ওইটা আমি করবো, ঠিক আছে? সো এই হলো কি আমার প্রসিজিওরটা কিভাবে কাজ করে। সো প্রসিজিওরের জন্য আমাদের কিছু ব্যাপার স্যাপার আছে আর একটু, সো এটা আমরা একটু দেখি।
সো প্রসিজিওর হলো গিয়ে এই যে আমাদের একটু আগে যেটা বললাম যে প্রসিজিওরের বিগিনিংটাকে পয়েন্ট আউট করার জন্য প্রসিজিওর বা সাব রুটিন আমরা শুনে আসছো। সো প্রসিজিওর বা সাব রুটিনের ওপেনিংটাকে বা বিগিনিংটাকে ইন্ডিকেট করার জন্য আমরা প্রক ইউজ করি। এন্ড পি আমরা ইউজ করি হলো গিয়ে এন্ডটাকে প্রক করার জন্য, বা এন্ড হচ্ছে যে এটা বলার জন্য। নেম হলো গিয়ে আমরা একটা আইডেন্টিফায়ার, আমরা জাস্ট প্রসিজিওরটা একটা নাম দিচ্ছি। আর এখানে দেখো যে টাইপ ক্যান বি নিয়ার অর ফার। সো এখানে আমরা দেখে আসছি যে প্রসিজিওরের লাস্টের দিকে একটা টাইপ ছিল। এই টাইপটা বোঝানো হচ্ছে যে তুমি একই সেগমেন্টের ভিতরে প্রসিজিওরটাকে লিখেছো কিনা, বা অন্য কোনো সেগমেন্টে প্রসিজিওরটা আছে কিনা। সাধারণত আমরা যেগুলি করে আসছি সেগুলি হলো গিয়ে আমাদের একই সেগমেন্টের মধ্যেই থাকে। যদি তোমাদের এরকম কোনো কোড থাকতো, যেটা আমাদের এখানে এই কোর্সে কভার করা হয় না, যে অন্য কোনো সেগমেন্টে আমি লিখেছি, তাহলে তোমাকে এই ফার কথাটা লিখতে হতো। তো আমাদের আপাতত এটা দরকার নেই ফারেরটা, আমরা সব ডিফল্ট ধরে নিব যে আমাদের এটা নিয়ার সেগমেন্ট, বা আমরা যে সেগমেন্টে আছি ওই সেগমেন্টে আমাদের প্রসিডিউরটাকে কল করা হয়েছে বা লেখা আছে। সো এই কারণে আমাদেরকে আর আলাদা নতুন করে কিছু লিখতে হয় না, এই নিয়ারটা সবসময় অ্যাজিউম করে নেওয়া হয়। ওকে, সো এই প্রক আর এনপি দেখো কম্পাইলার ডিরেক্টিভ, তো এগুলি আসলে কোনো মেশিন কোড নাই। কম্পাইলার যখন এগুলোকে পাবে, সে যখন জাস্ট ওই প্রসিডিওরটার অ্যাড্রেসটাকে সে মনে রাখে, যে প্রসিডিওরটা এই অ্যাড্রেসে শুরু হয়েছে, প্রসিডিওরটা এই অ্যাড্রেসে শেষ হয়েছে, এই জিনিসগুলো সে জাস্ট মনে রাখে। এটা কোনো মেশিন কোডে কনভার্ট হয় না। আর প্রসিডিওর কল করার দুই ধরনের টেকনিক আছে। একটা হলো গিয়ে ডাইরেক্ট কল, যেখানে হলো গিয়ে আমরা প্রসিডিওরটাকে তার নাম ধরে ডাকবো। আর ইনডাইরেক্ট হলো গিয়ে প্রসিডিওরটার অ্যাড্রেস ধরে যদি আমি ডাকতে চাই। সো ধরা যাক যে প্রসিডিওরটা স্টার্টিং অ্যাড্রেস কোন একটা রেজিস্টারের মধ্যে বা কোন একটা মেমোরিতে স্টোর করা আছে, আমি তখন কি করব, কল করব ওই রেজিস্টারটাকে বা ওই মেমোরি অ্যাড্রেসটাকে। তাহলে তাহলে কম্পাইলার বা অ্যাসেম্বলার বুঝতে পারবে যে হ্যাঁ, ওই রেজিস্টারের যে অ্যাড্রেসটা আছে বা ওই মেমোরি অ্যাড্রেসে যে ইয়াটা আছে, যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা থেকেই আমার প্রসিডিওরটা শুরু হয়েছে। ওকে, সো আমরা দুই ভাবেই করতে পারি। আমি তোমার নাম ধরেও ডাকতে পারি, যে তোমার নাম শোভন মন্ডল, অথবা আমি তোমাকে তোমার আইডি ধরেও ডাকতে পারি, যে তোমার আইডি হলো কি এইটা। ওকে, সেই দুই ধরনের ভাবে আমি ডাইরেক্ট, একটা হলো ডাইরেক্ট, একটা হলো ইনডাইরেক্ট। আর রেটটা হলো গিয়ে আমার একটা রিটার্ন ইনস্ট্রাকশন। সো রেট কি করে, যে স্ট্যাক টু বি পপড ইনটু আইপি। আইপি মানে ইনস্ট্রাকশন পয়েন্টার। সো রিটার্ন কি করবে, যে আমি যখন এই প্রসিডিওরটাকে যখন কল করব, তখন কিন্তু সে আসলে ওই যে স্ট্যাকের মধ্যে পুশ করে রাখে যে আমার রিটার্ন অ্যাড্রেসটা কোথায়। সো আমি যখন এই রেট ইয়াটা কল করি, তখন হলো কি যে তোমার ওই যে স্ট্যাক থেকে যে পপ হলো রিটার্ন অ্যাড্রেসটা, ওই রিটার্ন অ্যাড্রেসটা তখন ইনস্ট্রাকশন পয়েন্টারে বা পিসি প্রোগ্রাম কাউন্টার ওইখানে পপ হয়ে যাবে। সো পপ হয়ে গেলে কি হবে, সে তখন বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এখান থেকে এখানে হলো কি আমার ফেরত আসতে হবে। সো বেসিক্যালি এটাই হলো গিয়ে রেট কিভাবে কাজ করে। আচ্ছা, সো এইগুলি আমি একটু আগে যেগুলি বললাম ওই ব্যাপার স্যাপারগুলি, ঠিক আছে। সো এই হলো গিয়ে আমাদের হলো গিয়ে ম্যাক্রো আর স্ট্যাক, ঠিক আছে। সো এখানে এই যে দেখো যে procedure is located at some specific address in the memory, and if you use the same procedure 100 times, the CPU will transfer control to this part of the memory. সো আমি ওই যেটাকে বললাম যে যতবারে আমি কল করব, ততবারই কিন্তু তোমার প্রসিজিওরটা, এই যে যতবারই এখানে কল হচ্ছে, ততবারই কিন্তু তোমার কন্ট্রোলটা এখানে চলে যাচ্ছে। তো দ্যাট মিনস তুমি ততবারই এই কাজটা করবা, অনেকটা লুপের মতো বলতে পারো। এই কাজটা তুমি এখানে 4বার কল করেছে, 4বার কলের কাছে একটা লুপ দিয়েও করতে পারতা সেম কাজ। সো বেসিক্যালি যতবারই আমি কল করব, ততবারই আমার কন্ট্রোলটা এখানে চলে যাবে, মানে আমি এখানে জাম্প করব। আমি রিটার্ন করলে আমি তারপর আবার মেইন যেখান থেকে আমি কল করেছি সেখানে আমি ফেরত যাব। বাট ইন কেস অফ ম্যাক্রো, ম্যাক্রো যখন এক্সপ্যান্ড করা হয়, ম্যাক্রো ইজ এক্সপ্যান্ডেড ডাইরেক্টলি ইনটু দ্য প্রোগ্রাম স্কোপ। এখানে কিন্তু কোনো জাম্পিং এর কাজ নেই। তো তার মানে একটা ম্যাক্রো যখন লিখবা, ওই ম্যাক্রোটা তখন তার রেসপেক্টিভ কোড দিয়ে রিপ্লেস হয়ে যাবে, যেটা আমরা একটু আগে দেখিয়ে আসছি। যে যতবারই তুমি এই সেভ রেজ কথাটা, তুমি সেভ রেজ ম্যাক্রোটাকে তুমি যতবারই কল করবে, ততবারই কম্পাইলার কি করবে, ওই ভিতরে হলো গিয়ে আমার এই দেখো, সে ততবারই হলো কি যে পুশ, এই যে ভিতরে যে কোডগুলি আছে সেই ওই কোডগুলি সে তোমার মেইন কোডের মধ্যে সে অ্যাড করতে থাকবে বা এক্সপ্যান্ড করতে থাকবে। তো তার মানে তুমি যদি একটা ম্যাক্রোকে 100 বার কল করো, ততবার এই যে
compiler expands the macro 100 times. So making the output executable file larger and larger each time all instructions of a macro are inserted. 100 বার তোমার যেহেতু ম্যাক্রো কল করেছে, প্রত্যেকটার ভিতরে যেহেতু 3টা করে ধরি আমার ইনস্ট্রাকশন আছে, তাহলে 300টা ইনস্ট্রাকশন তোমার এক্সট্রা অ্যাড হবে। এই কারণে তোমার এক্সিকিউটেবল ফাইলটা অনেক বড় হয়ে যাবে, কারণ প্রত্যেকবার কিন্তু ওই এতগুলি কাজ তাকে করতে হবে। ওকে, সো এই কারণে হলো কি আমার ম্যাক্রোটা একটু পারফরমেন্সকে কিছুটা এফেক্ট করে। আর আমি প্রসিডিওরের ক্ষেত্রে যখন ইউজ করবো, তখন আমি স্ট্যাক বা জেনারেল পারপাস রেজিস্টার ইউজ করে আমি আমার প্যারামিটারগুলি পাস করি। আর ম্যাক্রো ক্ষেত্রে তো আমরা জাস্ট ভ্যারিয়েবল ইউজ করে আমরা কিভাবে করতে পারি ওটা আমরা দেখিয়েছি। ম্যাক্রোর শেষ করার জন্য আমরা এন্ড এম বলে একটা ডাইরেক্টিভ ইউজ করি, আর হলো গিয়ে প্রসিডিওর এন্ড করার জন্য আমরা এন্ড পি বলে একটা ডাইরেক্টিভ ইউজ করি। ঠিক আছে, সো এই হলো গিয়ে আমাদের ম্যাক্রো আর প্রসিডিওর কিভাবে কাজ করে। কারো কি বুঝতে অসুবিধা আছে? No, sir. সো আমি বলবো যে এটা একটু সময় নিয়ে বাসায় দেখো, তোমাদের টপিক কিন্তু শেষ। ঠিক আছে, তোমাদের অফিসিয়ালি বলতে গেলে CSA 341 ল্যাব শেষ। সো এর পরে ক্লাসগুলিতে কি হবে এটা আসলে তোমাদেরকে মোস্ট প্রবাবলি তোমাদের হয়তো কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, যেটা তোমাদের ফাইনাল হিসাবে কাউন্ট হবে। সো এটা আসলে তোমাদের কোর্স কোঅর্ডিনেটর ডিসাইড করবে। ঠিক আছে, এটা এখনো আমরা ডিসাইড করি না কি করা হবে, কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট। সাধারণত আমরা যদি অফলাইন ক্লাস হইতো, সেক্ষেত্রে আমরা আরেকটা ক্লাস নিতাম, সেই ক্লাসে আমরা দেখাতাম যে তোমাদের একটা আছে, কি বলে, একটা হার্ডওয়্যার আছে। হার্ডওয়্যারটা হলো গিয়ে কি, যে একটা বোর্ড, ওই বোর্ডটার ভিতরে তোমাদের 8086 মাইক্রোপ্রসেসর ইউজ করা থাকে। ওই বোর্ডে ইউজ করে আমরা কিভাবে আসলে এক্স্যাক্টলি 8086 এর মধ্যে কিভাবে আমরা মেশিন কোড ইনপুট দিতাম, সে কিভাবে ওই মেশিন কোডটাকে অ্যানালাইজ করে যোগ বিয়োগে কাজ করতে পারতো, আমরা হাতে কলমে ওই জিনিসটা দেখতে, একটা ডেভেলপমেন্ট করে। ওকে, সো ওই জিনিসটা যেহেতু এখন দেখানো সম্ভব হচ্ছে না, সো এটা আমরা আপাতত বাদ দিচ্ছি। বাট তোমাদের যদি ফিজিক্যাল ক্লাস হতো, তাহলে তোমরা অ্যাকচুয়ালি 8086 প্রসেসরটা দেখতে কিরকম, তারপর ওটার সাথে কি কি রেজিস্টার থাকে সব তোমরা দেখতে পারো। ঠিক আছে, ওটা একটা ইন্টারেস্টিং ক্লাস ছিল। সো এই হলো গিয়ে আমাদের ম্যাক্রো আর প্রসিডিউর। ওকে, সো আমি আমার রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, সো কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, উই ক্যান এন্ড হিয়ার। স্যার স্যার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে কালকে আমাদের স্যার একটা ডেডলাইন আছে। এখন স্যার আজকে আমাদের ম্যাথ 216 এর অ্যাসেসমেন্ট চলছে আজকে রাত 12টা পর্যন্ত, কালকে ফিজিক্স 112 এর অ্যাসেসমেন্ট চলবে রাত 12টা পর্যন্ত। অ্যাসেসমেন্ট স্যার মানে কি, অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, মানে কুইজ গুলোকে ওনারা হচ্ছে 24 আওয়ার্স এর অ্যাসেসমেন্ট করে নিচ্ছে আর কি। স্যার আচ্ছা। ফিজিক্স এরটা আমাদের মিড চলতেছে, স্যার, মিডের সেকেন্ড 48 নাম্বার hours অ্যাসেসমেন্ট। হ্যাঁ আচ্ছা, স্যার, এটা মিডের অ্যাসেসমেন্ট স্যার। এখন আসলে 341 এর ল্যাবটা যদি স্যার আমাদের একদিন বা 2 দিন একটু এক্সটেনশন পেতাম স্যার, তাহলে ভালোভাবে করা যেত, না হলে খুব প্রেসার হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো এটা। আচ্ছা স্যার, Thank থ্যাংক you, ইউ sir. সো মাচ। ওকে, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ। জি স্যার। স্যার